সকলে যারা আছেন আমি বিশ্বাস করি বেশিরভাগই বা অনেকেই ভোটার হয়েছেন বা অনেকে ভোটার হন নাই। তো যেহেতু সামনের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই নির্বাচন, দেশ, রাষ্ট্র, নগর, আমাদের সমস্যা, আন্দোলন, গণ অভ্যুত্থান নিয়ে একটু কথা না বললেই নয়। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের অন্যতম মুখ বিগত জুলাই অভ্যুত্থানের একজন অগ্রণী সৈনিক। কয়েকদিন আগে তিনিও একটি ঢাকার আসনে সম্ভাব্য প্রার্থী হতে চেয়েছিলেন। তাকে নির্মমভাবে নামাজের পরে তিনি সাধারণভাবে রিক্সা দিয়ে বাসায় যাচ্ছিলেন, তার মাথায় গুলি করে দেওয়া হলো। এখন ওই ঘটনাটি দেখার পরে যে কেউ প্রার্থী অথবা যারাই নাগরিকরা রয়েছেন, আপনারা মনে করতে পারেন আমিও তো অনেক সময় নামাজ পড়ে একা বাসায় গিয়েছি, অথবা রাস্তায় আমার কোনো একটা প্রয়োজনে আমি কোথাও একা হেঁটে বের হয়েছি, তাহলে কি সেই পথটি এখন আমাদের বন্ধ হয়ে যাবে? আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী দল, আমরা বিগত 17 বছর ধরেই জনগণের কাছে বারে বারে এই কথাটা আমরা রিপিট করে বারে বারে বলে আসছি। তাদের অতীতের সকল কর্মকাণ্ড বিশ্লেষণ করলে তাদেরকে কোনোভাবেই রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা যায় না। এখন আওয়ামী লীগ যেই জায়গায় তাদের রাজনীতি নিয়ে গিয়েছে, এটা সম্পূর্ণ তাদের কৃতকর্ম। তারা বাংলাদেশে গণহত্যা চালিয়ে তারা এখন বাংলাদেশের রাজনীতি থেকে, বাংলাদেশের নির্বাচন থেকে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বিধায় তারা তাদের পলাতক ফাঁসি দণ্ডপ্রাপ্ত নেত্রী সেখানে বসে বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানের যে ছাত্ররা, আমাদের ছোট ভাইরা, তাদেরকে হত্যা করার ওপেন নির্দেশনা দিচ্ছে। যে এইসব অডিও বার্তা সকল কিছু আমরা জানতে পেরেছি। এখন আমাদের দেখতে হবে যে এই ঘটনা যাতে আর না ঘটে, এবং যে ঘটনাটি ঘটেছে হাদির উপরে, সেটার জন্যে আমরা প্রশাসনিকভাবে যেই সরকারই আসবে অথবা যেই সরকার রয়েছে তারা আন্তরিকভাবে কি পদক্ষেপ নিচ্ছে আমরা দেখতে চাই। যদি তার শুটাররা দেশের বাইরে গিয়ে থাকে, তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বিভিন্ন চ্যানেল রয়েছে, ডিপ্লোম্যাটিক চ্যানেল রয়েছে, অন্যান্য কূটনৈতিক সেকেন্ডারি চ্যানেল থাকে, তার মাধ্যমে হলো এই শুটারদেরকে ফেরত নিয়ে আসতে হবে। অথবা তারা যদি বাংলাদেশের মাটিতে থেকে থাকে, এখন পর্যন্ত যদি তাদেরকে ধরা না গিয়ে হয়ে থাকে, তাহলে এটা বলতে হবে যে অবশ্যই এখানে আওয়ামী প্রশাসনের কোনো একটি সক্রিয় গ্রুপ এই ঘটনাটি ঘটনার জন্য তাকে পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটনার জন্য সেই সন্ত্রাসীদেরকে সহযোগিতা করেছে এবং তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এটা বাস্তব সত্য, এটা মেনে না নেওয়ার কিছু নয়, এটা আমরা বুঝি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের, তারা তখন রাষ্ট্রীয় সন্ত্রাস করেছে, সমস্ত শক্তি দিয়ে আমাদেরকে দমন করেছে, তখন থেকেই তো আমরা তাদেরকে চিনে আসছি। আর এখন তো তারা যখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। অনেক আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা এখন বলতে শুরু করেছে বিভিন্ন জায়গায় যে এই সন্ত্রাস করার মাধ্যমে আওয়ামী লীগের একেবারে শেষ কবর রচনা হয়ে গেল বাংলাদেশের রাজনীতিতে, এটার কোনো জায়গা নাই, মানুষ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। এখন প্রত্যেকটি রাজনৈতিক দল বলবো না, কিন্তু এই আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীদেরকে উদ্বুদ্ধ করে বা তাদেরকে নির্দেশনা দিয়ে পরিকল্পিতভাবে অর্থ দিয়ে হোক বা যেভাবেই হোক তাদেরকে হাসিনা পাঠানোর চেষ্টা করছে এবং তারা এখানে রয়েছে। এটার ব্যাপারে রাষ্ট্র কি ব্যবস্থা নিল সেটা আমাদেরকে দেখতে হবে। এই সন্ত্রাসীরা তো কোনোদিনও রাষ্ট্র থেকে বড় হতে পারে না, শক্তিশালী হতে পারে না। অতএব আমরা বিগত 17 মাস ধরে যেটা বলে আসছি এই সরকারকে, যে আপনারা আওয়ামী লীগেরই প্রশাসন, আওয়ামী লীগেরই পুলিশ, এর থেকে বি, বির থেকে সি, সির থেকে ডি, ঘুরিয়ে ফিরিয়ে তারাই তো আপনাদের আশেপাশে বসে আসছে। তাহলে আপনারা কি সংস্কারটা করলেন, কি নির্বাচনটা
ভূমিকাটা হবে, পুলিশ প্রশাসন কিভাবে নিরপেক্ষভাবে ফাংশন করবে, সেই ভূমিকাটা উদ্যোগটা কেন নেওয়া হলো না। তো এই উদ্যোগগুলো নিতে হবে, শুধুমাত্র নির্বাচন নয়, বাংলাদেশের জনগণের যারা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থে যে বিষয়গুলো রয়েছে আন্তর্জাতিকভাবে, সেই স্বার্থগুলোর পক্ষে যারা কথা বলবে তাদেরকে যদি এখন মাথায় গুলি করে দেয়া হয়, তাহলে তো এখন বলতে হবে যে আমাদের কি মনে হয় না যে আওয়ামী লীগ ধরে ধরে আমরা এখন পাল্টা এরকম করা শুরু করি। এরকম কিন্তু ক্রোধ জাগ্রত হতেই পারে, যেটার চিত্র আমরা গতকাল রাত থেকে দেখে আসছি, এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় হচ্ছে। কিন্তু আমরা বলতে চাই যে সবাইকে শান্ত হতে হবে, ধৈর্য ধরতে হবে। জনাব হাদির অনেক বক্তব্য আমি শুনেছি, আমি নিজেও দেখেছি, সেও বলেছে যে একটা মিডিয়া অফিস গিয়ে ভাঙচুর করার মাধ্যমে এই আগ্রাসনবাদ যে সংস্কৃতি আমাদের উপরে চেপে বসেছে সেটা নিঃশেষ হয়ে যাবে না। তাদেরকে মোকাবেলা করতে হবে আমাদের নিজস্ব সংস্কৃতি এবং আমাদের নিজস্ব ধ্যান ধারণা, আমাদের নিজস্ব চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে, যেটা আমি মনে করি একমাত্র শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই প্রথম সূচনাটি করা যেতে পারে আগামী প্রজন্মকে সঠিকভাবে শিক্ষিত করার মাধ্যমে। সেই লড়াইয়ের অংশ হিসেবে আমি বলতে চাই, আগামীতে এই শরীয়তুল্লাহ স্কুল এটিকে ভবনকে যখন পুনর্নির্মাণ করার একটা প্রস্তাবনা রয়েছে, পরিকল্পনা রয়েছে, এটিকে আরও উন্নততর এবং এটিকে কলেজ হিসেবে গড়ে তোলা যায় কিনা সেটি নিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে অবশ্যই আমি আমাদের বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভবিষ্যতে আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ, ওনার সাথে আমি নিজে কথা বলে আমি ওনাকে কনভিন্স করে, দরকার হলে আমি ওনাকে রিকোয়েস্ট করে বলবো উনি একবার এসে যাতে ভিজিট করে যান এবং দূরের থেকে হলেও, এবং এখানে একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে গড়ে তোলা যায় সেটার জন্য ওনার পৃষ্ঠপোষকতা নিয়ে আসবো, যাতে করে এই শিক্ষা প্রতিষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে আমরা গড়ে তুলতে চাচ্ছি সেটা আমরা হাসিল করতে পারি, বা আমার বাংলাদেশের যে আগামী প্রজন্মকে সঠিকভাবে দীক্ষিত করে তুলতে পারি। আর এখানে যখন নির্মাণাধীন চলাকালীন সময় আরেকটি স্কুল রয়েছে, মালিটোলা শহীদ জিয়া স্কুল, সেখানে স্থানান্তরিত করার কথা প্রস্তাবনা ইতিমধ্যে পরিকল্পনা করা হয়েছে। তো সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, যাতে করে খুব স্মুথ ট্রানজিশন করা যায়, যাতে বাচ্চাদেরকে এবং মা বোন যারা গৃহিণীরা, যারা বাচ্চাদের যারা অভিভাবকরা রয়েছেন তাদেরকে এবং টিচারদেরকে যাতে কষ্ট পোহাতে না হয়, সেইভাবে আমরা যথাযথভাবে স্মুথলি এটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের মধ্যে একটি কথা উপস্থাপন করা হয়েছে, রমনা রেলওয়ে একটা জায়গার কথা বলা হয়েছে। তো এটার বিষয় যেহেতু আমি বিস্তারিত কিছু জানি না, তাই এই মুহূর্তে আমার পক্ষে এটি নিয়ে মন্তব্য করা যাচ্ছে না। তবে যদি এই স্কুলের প্রপার্টি থেকে থাকে, সেটা সেখানে হোক অথবা অন্য যে কোনো উপযুক্ত স্থানে, তার বিনিময়ে সেটা সরকারের মাধ্যমে যাতে এই স্কুল পায়, সেটির জন্য আমি অবশ্যই জোরালো পদক্ষেপ নিতে পারবো ইনশাআল্লাহ, এটা আমি বলতে চাই। তো উপস্থিত সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘক্ষণ আপনারা আমার বক্তব্য শুনেছেন এবং আশা রাখি যে আমরা বাংলাদেশের জনগণ অবশ্যই ঐক্যবদ্ধ থাকব। সকল রাজনৈতিক দল এখন যারা নির্বাচনের মাঠে অংশ রয়েছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারী